আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড 2024 সালের 8 নং প্রশ্নের সমাধান নিয়ে উদ্দীপকটি আমাদের ছিল 2021 সালের 1 জানুয়ারি লিমন এন্টারপ্রাইজ 8 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। 2023 সালের 1 অক্টোবর মেশিনটি 5 লক্ষ টাকায় বিক্রি করা হয়। মেশিনটি 20%, প্রতিষ্ঠানটি 20% কমরা সমান জের পদ্ধতিতে অপচয় গণনা করে এবং প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব শেষ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কি বলেছে? 2021 সালের 1 জানুয়ারিতে অর্থাৎ প্রারম্ভিকেই লিমন এন্টারপ্রাইজ একটা মেশিন ক্রয় করেছিল 8 লক্ষ টাকা দিয়ে। এই মেশিনটা 2023 সালের 1 অক্টোবর তারিখে 5 লক্ষ টাকায় বিক্রি করা হয়। অর্থাৎ 2021 সাল, 22 সাল এবং 23 সালের সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত মেশিনটি ব্যবহার করা হয়েছিল। অক্টোবরের 1 তারিখে মেশিনটি কি 5 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে। প্রতিষ্ঠানটি 20% কমরা সমান জের পদ্ধতিতে অপচয় গণনা করে এবং 31শে ডিসেম্বর তারিখে হিসাবটি বন্ধ করে। আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছিল: ক, মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। খ, 2022 ও 2023 সালের জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। ঘ, 2021 থেকে 2023 সাল পর্যন্ত মেশিন হিসাব তৈরি করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, 2021 সাল, 22 সাল এবং 23 সাল পর্যন্ত মেশিন হিসাব তৈরি করার কথা বলা হয়েছে। তার মানে হচ্ছে মেশিন হিসাব বের খতিয়ান করার কথা বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার আমাদের বলেছে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ। একটা জিনিস সর্বদা মাথায় রাখবা, আমরা মেশিনটি কত দিয়ে ক্রয় করেছিলাম? 8 লক্ষ টাকা দিয়ে, এবং মেশিনটি বিক্রি করেছি কি 5 লক্ষ টাকা দিয়ে। এখন কথা হচ্ছে 5 লক্ষ টাকায় তুমি মেশিনটি বিক্রি করেছো, এখন তোমার বাজার মূল্য বের করতে হবে। কেমন? যেমন মেশিনটি তুমি ক্রয় করেছিলা 8 লক্ষ টাকায়, এখন এই যে 8 লক্ষ টাকায় তুমি ক্রয় করেছিলা এবং তুমি ব্যবহার কিন্তু করেছ, এর জন্য প্রত্যেক বছরে বছরে অপচয় হয়। অর্থাৎ যত বছর তুমি ব্যবহার করেছ ঠিক তত বছরের পুঞ্জীভূত অপচয়গুলো বাদ দিতে হয়। ক্রয় মূল্য থেকে যত বছর ইউজ করেছ এত বছরের মোট অপচয় অর্থাৎ পুঞ্জীভূত অপচয় বাদ দিলে বের হয় পুস্তক মূল্য অথবা বাজার মূল্য। ধরো তুমি 8 লক্ষ টাকায় এই মেশিনটি কি করেছো? ক্রয় করেছিলা। এখন যদি তোমার পুঞ্জীভূত অপচয় দাঁড়ায় 4 লক্ষ টাকা, তাহলে কি হবে? এই যে 8 লক্ষ টাকা থেকে পুঞ্জীভূত অপচয় 4 লক্ষ টাকা তুমি বাদ দিবা, তাহলে তোমার পুস্তক মূল্য অথবা বাজার মূল্য দাঁড়াচ্ছে কত? 4 লক্ষ টাকা। যেহেতু এই 8 লক্ষ থেকে তুমি 4 লক্ষ পুঞ্জীভূত অপচয় বাদ দিয়েছো, তাহলে 4 লক্ষ টাকা তোমার বাজার মূল্য আছে। এখন তুমি বিক্রি করেছো কত? 5 লক্ষ টাকা। তাহলে যেহেতু বাজারে বিক্রি করতে গেলে আমরা 4 লক্ষ টাকা বিক্রি করতে হবে, কিন্তু আমরা বিক্রি করেছি কত? দেখো 5 লক্ষ টাকা। অর্থাৎ আমরা কিন্তু 1 লক্ষ টাকা অতিরিক্ত বিক্রি করেছি। এই যে 1 লক্ষ টাকায় আমাদের এই যে বিক্রয়জনিত লাভ, ঠিক আছে। আর যদি আমরা বিক্রি করতাম 3 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ ক্ষতি হতো। এরকম ভাবে চলো আমরা অঙ্কটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়, আবার 2022 ও 23 সালের জাবেদা, আবার 2021 থেকে 2023 সাল পর্যন্ত মেশিনের হিসাব। এখানে দেখো আমাদের একটু পর আমাদের অপচয়ের প্রয়োজন, পুঞ্জীভূত অপচয়ের প্রয়োজন। এই জন্য তোমরা জানো এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদের প্রত্যেক বছরে যে বছর মেশিনটি ক্রয় করা হয় এই বছরে 3টি জাবেদা দিতে হয়, অন্য সময় 2টি জাবেদা করে দিতে হয়, অন্য সালগুলোতে 2টি জাবেদা করে দিতে হয়। প্রথম জাবেদায় আমাদের কি দিতে হবে? এই যে 2021 সালে আমাদের জাবেদা দিতে হবে তোমার 3টা, ঠিক আছে। কেমন? যেমন মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। পরবর্তীতে আবার যেহেতু অপচয় একটা খরচ, তোমার এই খরচটাকে ক্রেডিট করতে হবে, অর্থাৎ খরচটাকে তোমার বন্ধ করে দিতে হবে। তাহলে আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। এইভাবে পরবর্তী বছরগুলোতে শুধু 2টা করে জাবেদা দিতে হবে, অপচয় ডেবিট, পুঞ্জীভূত অপচয় ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, অপচয় হিসাব ক্রেডিট, এইভাবে জাবেদাগুলো দিতে হবে। এখন চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি। এখানে একটু খেয়াল করো, যেহেতু এই অঙ্কটা কমরা সমান জের পদ্ধতিতে অপচয় গণনা করার কথা বলা হয়েছে, এখন তুমি ছক কেটে নিলা। এই যে অপচয় সারণী তৈরি করলাম কমরা সমান জের পদ্ধতিতে, বছর, প্রারম্ভিক মূল্য, অপচয়ের হার, অপচয়, পুঞ্জীভূত অপচয়, সমাপনী মূল্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তুমি 2021 সালে মেশিনটি ক্রয় করেছিলে কত টাকা দিয়ে?
8 লক্ষ টাকা দিয়ে। আমাদের অপচয়ের হার প্রশ্নের মধ্যে বলা ছিল 20%। এখন তুমি বার্ষিক অপচয় বের করবা 8 লক্ষ ইন্টু হচ্ছে 20%, তোমার টাকা দাঁড়ালো, অপচয়টি দাঁড়ালো 1,60,000 টাকা। এখন কথা হচ্ছে পুঞ্জীভূত অপচয় কিভাবে নির্ণয় করবা। এই যে রানিং বছরের অপচয় প্লাস হলো পূর্বের বছরের অপচয়, যেহেতু আমাদের 2021 থেকে শুরু হয়েছে, আমাদের পূর্ববর্তী বছরের কোনো অপচয় ছিল না, তাহলে 1,60,000 টাকাই কি আমাদের পুঞ্জীভূত অপচয়। তারপরে আসো সমাপনী মূল্য। সমাপনী মূল্য কিভাবে বের করবা। আমাদের কমরা সমান জের পদ্ধতিতে অবশ্যই সমাপনী মূল্য নির্ণয় করতে হবে, কারণ সমাপনী মূল্যের উপরই আমাদের অপচয়ের হারটা ধরতে হয়। এখন এই যে 8 লক্ষ টাকা থেকে তুমি অপচয় বাদ দিবা, ঠিক আছে। 8 লক্ষ টাকা থেকে এই যে আমি দিয়েছি 6 নাম্বার ঘর কিভাবে বের করবা, 2 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর বাদ। এই যে 2 নাম্বার অর্থাৎ প্রারম্ভিক মূল্য থেকে তোমার 4 নাম্বার ঘর অপচয় টাকাগুলো বাদ দিতে হবে, অর্থাৎ 8 লক্ষ থেকে 1,60,000 টাকা বাদ দিলে তোমার সমাপনী মূল্য থাকতেছে 6,40,000 টাকা। এখন পরবর্তী বছর অর্থাৎ 2022 সালে এই যে 6,40,000 টাকা এটা চলে আসবে, ঠিক আছে, প্রারম্ভিক মূল্য, কারণ পূর্বের বছরের সমাপনী মূল্য আমাদের পরবর্তী বছরে প্রারম্ভিক মূল্য হয়ে যায়। 2021 সালের যেটা সমাপনী মূল্য ছিল 2022 সালের এটা প্রারম্ভিক মূল্য হয়ে গেল 6,40,000 টাকা। এই 6,40,000 টাকার উপর আবার 20% অপচয় ধরতে হবে, তাহলে তোমার টাকা আসতেছে অর্থাৎ অপচয় আসতেছে 1,28,000 টাকা। এখন খেয়াল করো পুঞ্জীভূত অপচয় গড়টা কিভাবে বের করবা। আমি বলেছিলাম পূর্বের বছরের অপচয়ের সাথে রানিং বছরের অপচয় তুমি যোগ করবা। পূর্বের বছরের অপচয় আমাদের কত ছিল 1,60,000 টাকা, আর রানিং বছরের অপচয় হয়েছে আমাদের 1,28,000 টাকা। 1,60,000 টাকা আর হচ্ছে 1,28,000 টাকা তুমি যদি যোগ করো তাহলে তোমার পুঞ্জীভূত অপচয় দাঁড়াচ্ছে 2,88,000 টাকা। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। পরবর্তী বছরে কি করবা, এই যে এখন তুমি কি করবা, সমাপনী মূল্য নির্ণয় করবা। এটা কিভাবে নির্ণয় করবা, 6,40,000 টাকা থেকে তুমি অপচয় বাদ দিবা 1,28,000 টাকা। এখন তোমার সমাপনী মূল্য দাঁড়াচ্ছে 5,12,000 টাকা। 5,12,000 টাকা এটা হচ্ছে 2022 সালের সমাপনী মূল্য। এটা 2023 সালের প্রারম্ভিক মূল্য হয়ে গেল 5,12,000 টাকা। এখন তুমি 20% করবা। 5,12,000 টাকাকে 20% করা মানে হচ্ছে 1 বছরের অপচয় বের করা। কিন্তু 2023 সালে তো তারা বলে দিয়েছিল 2023 সালের 1 অক্টোবরে মেশিনটি বিক্রি করা হয়েছে, অর্থাৎ মেশিনটি 1 অক্টোবর বলতে হলো সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ বছর নির্ণয় করা যাবে না, কেননা কারণ এটা আমাদের ব্যবহার করা হয়েছিল সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 9 মাস তুমি ব্যবহার করেছিলা। এই যে তুমি কি করবা, 5,12,000 টাকাকে 20% করবা, ইন্টু করবা কি, ইন্টু করবা হচ্ছে তুমি 12 দ্বারা ভাগ করবা, 9 দ্বারা গুণ করবা। এটা কিভাবে বের করবা, আমাদের দেখো 5,12,000 টাকা ইন্টু হচ্ছে 20%, ঠিক আছে। তাহলে তোমার টাকা আসতেছে 1,02,400 টাকা। এই টাকাটা হচ্ছে তোমার 1 বছরের অপচয়। এই টাকাটা কি 1 বছরের অপচয়, কিন্তু অক্টোবরে তুমি ব্যবহার করেছিলে হচ্ছে 9 মাস, এই জন্য তুমি 12 দিয়ে ভাগ করবা, 9 দ্বারা গুণ করবা, তাহলে তোমার অপচয় দাঁড়াচ্ছে 76,800 টাকা। এই যে 76,800 টাকা। আমাদের পূর্বের পুঞ্জীভূত অপচয় ছিল কত, 2,88,000 টাকা। এই 2,88,000 টাকার সাথে তুমি 76,800 যোগ করলে তোমার 2023 সালের অক্টোবরের 1 তারিখ পর্যন্ত পুঞ্জীভূত অপচয় ছিল 3,64,800, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ পর্যন্ত তোমার মোট অপচয় ছিল, মোট অপচয় মানে পুঞ্জীভূত অপচয় ছিল 3,64,800 টাকা। পরবর্তীতে তুমি কি করবা, সমাপনী মূল্য বের করবা। এটা কিভাবে, 5,12,000 টাকা থেকে 76,800 বাদ দিবা, তাহলে 4,35,200 টাকা, ঠিক আছে। এই খসড়াটা তুমি গণনা আকারে করে নিবা, তাহলে তোমার অঙ্ক করতে খুবই ইজি হবে। এখন আসো আমাদের রিকোয়ারমেন্ট কি চেয়েছিল। রিকোয়ারমেন্টটি চেয়েছিল এই যে মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এটা নির্ণয় করতে হবে কিভাবে, বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্য যদি ছোট হয় তাহলে আমাদের লাভ হবে, আর বিক্রয় মূল্য থেকে যদি পুস্তক মূল্য বেশি হয় তাহলে আমাদের ক্ষতি হবে। এখন তোমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে পুস্তক মূল্য বের করা। এখন তোমার ফার্স্ট অফ অল কাজ কি, পুস্তক মূল্য বের করা। তুমি এখন লিখতে পারো ক, মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয়। তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো মেশিনটির ক্রয় মূল্য। কি লিখবা, মেশিনটির ক্রয় মূল্য। এই যে মেশিনের ক্রয় মূল্য। তুমি মেশিনটা কত দিয়ে ক্রয় করেছিলা, 8 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিলা। এই যে 8 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিলা। তারপরে বাদ দিতে হবে তোমার যতদিন পর্যন্ত তুমি ব্যবহার করেছো, অর্থাৎ পুঞ্জীভূত অপচয়, ঠিক আছে। পুঞ্জীভূত অপচয়
সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 2021 সালে মেশিনটি ক্রয় করা হয়েছিল, অর্থাৎ 2021 সালের সম্পূর্ণ অপচয় ধরতে হবে, 2022 সালের সম্পূর্ণ অপচয় ধরতে হবে, 2023 সালে গিয়ে মেশিনটি বিক্রি করেছো অক্টোবরে, তাহলে এই 9 মাসের অপচয় ধরতে হবে। অর্থাৎ এই যে 2021 সাল ধরবা, 2022 সাল ধরবা এবং 23 সালে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9 মাসের অপচয় ধরবা। তাহলে আমাদের পুঞ্জীভূত অপচয়টা কত ছিল 2023 সালে? এই যে 2023 সালের পুঞ্জীভূত অপচয় ছিল 3,64,800 টাকা। তাহলে তুমি ক্রয় মূল্য থেকে বাদ দিবা পুঞ্জীভূত অপচয় কত, এই যে 2023 সাল পর্যন্ত অপচয় ছিল, পুঞ্জীভূত অপচয় ছিল 3,64,000 টাকা, 3,64,800 টাকা। তাহলে 8 লক্ষ থেকে 3,64,800 টাকা যদি তুমি বাদ দাও, তাহলে তোমার ফলাফল দাঁড়াচ্ছে 4,35,200, 4,35,200 টাকা বিক্রি করতে পারবা, 4,35,200 টাকা বিক্রি করতে পারবা। এটাকে বলা হয় পুস্তক মূল্য অথবা বাজার মূল্য, পুস্তক মূল্য বা বাজার মূল্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি মেশিনটি কত বিক্রি করেছিলে। দেখো এই যে মেশিনটি তুমি বিক্রি করেছিলে 5 লক্ষ টাকায়, তাহলে মেশিনের বাজার মূল্য তো হলো 4,35,200 টাকা। তাহলে যেহেতু তুমি বেশি বিক্রি করেছো, এর মানে তোমার লাভ হয়েছে, এর মানে কি হয়েছে, তোমার লাভ হয়েছে। তাহলে তুমি লিখতে পারো, হ্যাঁ, বিক্রয়জনিত লাভ, বিক্রয়জনিত লাভ, বিক্রয়জনিত লাভ তোমার কত হয়েছে? এই যে বিক্রয়জনিত লাভ হয়েছে তোমার বিবরণ টাকা, তুমি বিক্রয় মূল্য তুমি কত বিক্রি করেছিলা? তুমি 5 লক্ষ টাকা বিক্রি করেছিলা। আর তোমার পুস্তক মূল্য কত ছিল, অর্থাৎ বাজার মূল্য ছিল, এই যে বাজার মূল্য ছিল তোমার 4,35,200 টাকা। ঠিক আছে, এখন এই যে বিক্রয় মূল্য থেকে তোমার পুস্তক মূল্য বাদ দিলে, 5 লক্ষ টাকা থেকে 4,35,200 টাকা বাদ দিলে তোমার 64,800 টাকা আসতেছে, 64,800 টাকা আসতেছে, এটাই তোমার লাভ হয়েছে। ঠিক আছে, অর্থাৎ যেটার দাম ছিল বাজারে 3,35,200 টাকা, এটা তুমি বিক্রি করেছো 5 লক্ষ টাকা, এই জন্য তোমার লাভ হয়েছে 64,800। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, কোন মেশিনের বিক্রয়জনিত লাভ বা ক্ষতি নির্ণয় করতে গেলে ফার্স্ট অফ অল তোমার পুস্তক মূল্য বের করতে হবে। পুস্তক মূল্য কিভাবে বের করবা? মেশিনের ক্রয় মূল্য থেকে যত বছর পর্যন্ত তুমি ব্যবহার করেছো, অর্থাৎ যত মাস ব্যবহার করেছো, ঠিক তত মাসের মোট অপচয় অর্থাৎ পুঞ্জীভূত অপচয় বাদ দিবা। তাহলে তোমার কি বের হয়ে যাবে? পুস্তক মূল্য বা বাজার মূল্য। যদি বাজার মূল্যটা বিক্রয় মূল্য থেকে মেশিনটি যত বিক্রি করেছো তার থেকে কম হয়, তাহলে তোমার লাভ হবে। আর যদি বেশি হয়, পুস্তক মূল্যটা বেশি হয়, বাজার মূল্য কম হয়, তাহলে তোমার ক্ষতি হবে। বাজারে বিক্রি করেছো 5 লক্ষ টাকা, কিন্তু এটার বাজারের মূল্য ছিল 4,35,200 টাকা, তার মানে তোমার লাভ হয়েছে 64,800 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী রিকোয়ারমেন্টটি ছিল 2022 সাল ও 23 সালের জাবেদা দাখিলা দাও, ব্যাখ্যার প্রয়োজন নেই। চলো আমরা জাবেদা দাখিলাটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, 2022 সালে আমরা জানি যে বছর মেশিনটি ক্রয় করা হয়, সাধারণত এই বছর 3টা জাবেদা হয়। একটা হচ্ছে মেশিনের জন্য জাবেদা দিতে হয়, 2 নম্বরে হচ্ছে অপচয়ের জন্য জাবেদা দিতে হয়, 3 নম্বরে হচ্ছে অপচয় হিসাব বন্ধ করার জন্য জাবেদা দিতে হয়। একটু খেয়াল করো, এই প্রশ্নের মধ্যে কোথাও 2022 সালে মেশিন ক্রয় করে নাই কিন্তু। ঠিক আছে, তাহলে 22 সালে শুধু 2টা জাবেদা হবে, একটা হচ্ছে অপচয়ের জাবেদা, আরেকটা হচ্ছে অপচয় হিসাব বন্ধ করার জন্য। তাহলে তুমি লিখতে পারো এখানে 2022 সাল ডিসেম্বরের 31 কি জাবেদা দিবা? আমরা জানি অপচয়ের জাবেদা দিতে হয় ফার্স্ট অফ অল। তাহলে লেখো অপচয় হিসাব, এই অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এখন কথা হচ্ছে 2022 সালের অবচয়টা কত ছিল। দেখো এই যে 2022 সালের অবচয় ছিল 1,28,000 টাকা। ঠিক আছে, এই যে আমরা খসড়া গণনাটা করেছিলাম, এখানে আছে 2022 সালের এই যে অবচয়ের বরাবর অবচয় ছিল কত, 1,28,000 টাকা। তাহলে তুমি টাকা লিখবা কত, 1,28,000 টাকা, 1,28,000 টাকা। এই যে তুমি একটা জাবেদা দিয়েছো, 2 নম্বরে আরেকটা জাবেদা দিতে হয়, এটা হচ্ছে তোমার অপচয় হিসাবটা বন্ধ করার জন্য। যেহেতু অপচয় একটা খরচ, এই জন্য অপচয় হিসাব ক্রেডিট হবে আর আয় বিবরণী ডেবিট হবে। তাহলে আয় বিবরণী অথবা ইনকাম সামারি হচ্ছে তোমার ডেবিট, আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ক্রেডিট। এখন আমাদের প্রথম যে অপচয়টা, এটা কত ছিল 2022 সালের 1,28,000 টাকা। এই যে 1,28,000
28,000 টাকা বন্ধ করলা, এখানে ক্রেডিট দিকেও লিখে দিলে 1,28,000 টাকা। 2022 সালের অপচয় কমপ্লিট হয়ে গেছে। এখন তোমার 2023 সালের জাবেদা দিতে হবে। একটা জিনিস খেয়াল করো, 2023 সালে কিন্তু আমাদের বলেছে, এই যে দেখো 2023 সালের 1 অক্টোবরে মেশিনটি 5 লক্ষ টাকা বিক্রি করা হয়েছে। এই যে এই বিক্রি করার কারণে কিন্তু প্রতিষ্ঠানের মধ্যে লাভ হয়েছে, ঠিক আছে। যেহেতু লাভ হয়েছে এই জন্য তোমার জাবেদা দিতে হবে। ফার্স্ট অফ অল 2023 সাল এটা হচ্ছে অক্টোবরের কত তারিখ? 1 তারিখ। অর্থাৎ এখন তুমি জাবেদাটা দিবা কি, যেহেতু তোমার প্রতিষ্ঠানে লাভ হয়েছে, এখন তুমি মেশিনটি বিক্রি করেছিলা, বিক্রি করার জন্য তুমি নগদ টাকা পেয়েছো, তাহলে লিখতে পারো নগদান হিসাব। এই যে নগদান হিসাব ডেবিট, ঠিক আছে। নগদান হিসাব কি? ডেবিট। তারপরে তোমার পুঞ্জীভূত অপচয়, এটাও তোমার ডেবিট। পুঞ্জীভূত অপচয় এটাও তোমার ডেবিট ব্যালেন্স। যেহেতু নগদ তুমি বিক্রি করেছিলে এই জন্য নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট। এখন প্রতিষ্ঠানের মধ্যে এই মেশিনটি বিক্রি করার কারণে আমরা ক নাম্বার দেখেছি, আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। আমরা ক নাম্বার কি দেখেছি? আমাদের লাভ হয়েছে, মেশিন বিক্রিজনিত লাভ হয়েছিল। তাহলে এখন তুমি লিখতে পারো মেশিন বিক্রিজনিত লাভ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ক্রেডিট, ঠিক আছে। তাহলে তুমি লিখতে পারো মেশিন, যেহেতু লাভ আমাদের জন্য আয় আমাদের সর্বদাই ক্রেডিট, ঠিক আছে। তাহলে মেশিন বিক্রয় জনিত লাভ, মেশিন বিক্রয় জনিত লাভ হচ্ছে আমাদের ক্রেডিট ব্যালেন্স। আর যেহেতু মেশিনটি তুমি বিক্রি করে দিয়েছো, এই মেশিন হিসাবও ক্রেডিট, মেশিন হিসাবও ক্রেডিট। এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি জাবেদাটা আবার বলছি, যদি প্রতিষ্ঠানের মধ্যে লাভ হয় তাহলে জাবেদা দিতে হয় নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব। যেহেতু লাভ প্রতিষ্ঠানের জন্য একটা আয়, এই জন্য মেশিন বিক্রিজনিত লাভটা হচ্ছে ক্রেডিট। আর যেহেতু মেশিনটি তুমি বিক্রি করেছো, সাধারণত আমরা কোনো কিছু বিক্রি করলে, স্থায়ী সম্পদ বিক্রি করলে জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। এই জন্য মেশিন হিসাব অলওয়েজ ক্রেডিট করতে হবে। যেহেতু বিক্রি করেছো, তাহলে নগদান হিসাব ডেবিট, তুমি কত টাকা ডেবিট, অর্থাৎ কত টাকা বিক্রি করেছিলে। এই যে 5 লক্ষ টাকা বিক্রি করার কারণে নগদ পেয়েছো 5 লক্ষ টাকা, তাহলে এই যে 5 লক্ষ টাকা। এখন পুঞ্জীভূত অপচয়, এই টোটাল অপচয়টা তোমার কত ছিল একটু খেয়াল করো। টোটাল অপচয়টা ছিল, এই যে 2023 সাল পর্যন্ত তোমার অপচয়টা ছিল 3,64,800, 3,64,800। তাহলে এখানে লিখতে পারো এই যে পুঞ্জীভূত অপচয় 3,64,800, এটাও ডেবিট। তারপরে হচ্ছে মেশিন বিক্রিজনিত লাভ, ক নাম্বারে একটু খেয়াল করো। মেশিন বিক্রিজনিত লাভ হয়েছিল, মেশিন বিক্রিজনিত লাভ হয়েছিল 64,800, এটা আমাদের ক্রেডিট, 64,800, ঠিক আছে। এই যে মেশিন বিক্রিজনিত লাভ, এটা একটু ক নাম্বারে দেখে আসো। আমাদের লাভ হয়েছিল কত? 64,800 টাকা। তারপরে এই যে মেশিন হিসাবটা, এই মেশিনের দামটা কত ছিল একটু খেয়াল করো। এই মেশিনের দামটা কিন্তু ছিল, এই যে সর্বপ্রথম মেশিন 8 লক্ষ টাকায় ক্রয় করেছিল। মেশিনটির দামটা কত ছিল? এই যে 8 লক্ষ টাকার একটা মেশিন তুমি বিক্রি করে দিয়েছো, তাহলে মেশিনটির দাম কত ছিল? 8 লক্ষ টাকা। এখন মেশিন হিসাব 8 লক্ষ টাকা দেখাতে হবে, ঠিক আছে। মেশিন হিসাব 8 লক্ষ টাকা দেখাতে হবে। আমি টাকাটা আবারও বোঝাচ্ছি। মেশিন বিক্রয় বাবদ নগদ টাকা পেয়েছো 5 লক্ষ টাকা। তারপরে 2021 সালের অপচয়, 2022 সালের অপচয় এবং অক্টোবরের 2023 সাল পর্যন্ত অপচয়, টোটাল পুঞ্জীভূত অপচয় ছিল 3,64,800 টাকা। তারপরে মেশিন বিক্রিজনিত লাভ হয়েছিল 64,800 টাকা, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তারপরে মেশিনটা তোমার 8 লক্ষ টাকার মেশিনটা তুমি বিক্রি করেছিলে, এটাও ক্রেডিট। তাহলে এই ক্রেডিট দিকে যোগফল কত দাঁড়াচ্ছে? 8,64,800। আবার এখানে কত দাঁড়াচ্ছে? ডেবিট দিকে 5 লক্ষ আর 3 লক্ষ, 8,64,800। অর্থাৎ আমাদের উভয় দিকের ব্যালেন্স মিলে গেল। তাহলে আমাদের একটা জাবেদা গেল। তারপরে কি দিতে হয়? আমরা জানি সাধারণত নিয়ম অনুযায়ী আমাদের অপচয়ের জাবেদা দিতে হয় এবং পুঞ্জীভূত অপচয়ের জাবেদা দিতে হয় এবং অপচয় হিসাবটা বন্ধ করার জন্য জাবেদা দিতে হয়। তাহলে তুমি এখানে লিখতে পারো ডিসেম্বরের 31 তুমি কি লিখতে পারো? অপচয় হিসাব ডেবিট, অপচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ক্রেডিট। এখন একটু খেয়াল করো 2023 সালে আমাদের অপচয় কত ছিল? এই যে 2023 সালে আমাদের অপচয় ছিল 76,800 টাকা, 76,800 টাকা। এই যে অপচয় বরাবর আমাদের 2023 সালে কত ছিল? 76,800 টাকা। এই যে 76,800 টাকা, এই যে 76,800 টাকা। এখন তুমি কি করবা? এই যে অপচয় হিসাবটা বন্ধ করে দিবা। তাহলে অপচয় হিসাব বন্ধ করার জন্য কি জাবেদা দিতে হয়? ইনকাম সামারি অথবা আয় বিবরণী, আয়
বিবরণী হচ্ছে তোমার ডেবিট এবং অপচয় হিসাব কি ক্রেডিট, অপচয় হিসাব ক্রেডিট। এখন 2023 সালে অপচয় ছিল ৭৬,০০০ টাকা, ঠিক আছে, এই যে ৭৬,৮০০ টাকা, আবার ক্রেডিট দিকেও ৭৬,৮০০ টাকা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা জানি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় এবং নামিক সম্পদগুলো বন্ধ করে দিতে হয় ডিসেম্বরের 31 তারিখে। দেখো, মেশিন বিক্রিজনিত লাভ এটা ক্রেডিট, আয় আমাদের সর্বদা বন্ধ করে দিতে হবে, আয় এবং ব্যয়। যেহেতু মেশিন বিক্রির মাধ্যমে তোমার আয় হয়েছে, এখন এই আয়টা কি করতে হবে, এই আয়টা বন্ধ করে দিতে হবে। আমরা জানি সাধারণত যাবতীয় ব্যয় হচ্ছে ক্রেডিট, আয় বিবরণী ডেবিট, এবং যাবতীয় আয় আমাদের কি হয়, সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়। কে বন্ধ করার জন্য জাবেদা দিতে হয়। যাবতীয় লাভ হচ্ছে ডেবিট, আয় বিবরণী হচ্ছে ক্রেডিট, এটাও তোমার বন্ধ করে দিতে হবে। যেহেতু প্রতিষ্ঠানে লাভ হয়েছে, তাহলে এই যে ডিসেম্বরের 31, যেহেতু লাভটা আমরা জানি সারা জীবন ক্রেডিট, এই জন্য আমাদের বন্ধের ক্ষেত্রে কি করতে হবে, উল্টা দিতে হবে। তাহলে বিক্রিজনিত লাভ লিখতে পারো, বিক্রিজনিত লাভ এটা হচ্ছে তোমার ডেবিট ব্যালেন্স, আয় বিবরণী হচ্ছে ক্রেডিট, আয় বিবরণী হচ্ছে ক্রেডিট। তাহলে এই যে তোমার লাভ হয়েছিল কত, ৬৪,৮০০ টাকা। এখন এই যে মেশিন, ঠিক আছে, এই যে মেশিন বিক্রিজনিত লাভ ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। কেন আমি লাভটাকে ডেবিট লিখেছি, কারণ হচ্ছে যখন সারা জীবন আমরা জানি আয়ের ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, এখন এটাকে বন্ধ করতে হলে ডেবিট ব্যালেন্স লিখতে হবে। মেশিন বিক্রিজনিত লাভ হচ্ছে ডেবিট, আয় বিবরণী হচ্ছে ক্রেডিট। এখন কত টাকা, এই যে লাভ হয়েছিল ৬৪,৮০০ টাকা, তাহলে এখানে লিখতে পারো এই যে ৬৪,৮০০ টাকা, এই যে ৬৪,৮০০ টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো জাবেদাটি। এখন আসো গ নাম্বারে আমাদের কি রিকোয়ারমেন্টটি চেয়েছে, 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত মেশিন হিসাব তৈরি করো, অর্থাৎ মেশিনের খতিয়ান হিসাব চেয়েছে। চলো আর দেরি না করে আমরা মেশিনের খতিয়ান হিসাবটি দেখে আসি। গ, লিমনের মেশিন হিসাব। আমরা একটা খতিয়ানের গড় কেটে নিয়েছি, আমরা একটা খতিয়ানের গড় কেটে নিলাম। চলমান জেরসব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হচ্ছে তুমি কার খতিয়ান করতেছো, তুমি খতিয়ান করতেছো মেশিনের, খতিয়ান করতেছো মেশিন হিসাবে। তোমাকে কি বলেছে, 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত, ঠিক আছে, মেশিন হিসাব প্রস্তুত করো। অর্থাৎ যেই ক্ষেত্রে মেশিনের সাথে সম্পৃক্ত জাবেদা আছে সবগুলোকে নিতে হবে। তাহলে একটু খেয়াল করো, 2021 সালে তুমি 1 জানুয়ারি তারিখে 8 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছিলে, তখন তোমার জাবেদাটা কি ছিল, তখন তোমার জাবেদাটা ছিল মেশিন হিসাব ডেবিট, ঠিক আছে, মেশিন হিসাব। অর্থাৎ তুমি একটি স্থায়ী সম্পদ ক্রয় করেছিলে, এটা হচ্ছে ডেবিট, আর স্থায়ী সম্পদ ক্রয় বাবদ নগদ টাকা চলে গিয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। এখন কথা হচ্ছে কত টাকা দিয়ে ক্রয় করেছিল, এই যে 8 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিল, এই যে, তাহলে লিখতে পারো এই যে 8 লক্ষ টাকা, ঠিক আছে। এখানে কত দাঁড়ালো, এই যে 8 লক্ষ টাকা দাঁড়ালো, এখানে কত দাঁড়ালো, 8 লক্ষ টাকা দাঁড়ালো। অর্থাৎ মেশিন নগদ বাবদ ক্রয় করেছিল, তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এখন কথা হচ্ছে তুমি কার খতিয়ান করতেছো, তুমি খতিয়ান করতেছো মেশিন হিসাবে, এই যে মেশিন হিসাবে। এখন খেয়াল করো মেশিনটা এখন কোথায় আছে, মেশিনটা আছে ডেবিট দিকে, তাহলে ডেবিটের পাশে যে নাম, এই নামটাকে বিবরণের ঘরে লিখতে হবে। আশা করি এইগুলো তোমরা বুঝো। তাহলে এটা হচ্ছে 2021, এটা কি 2021 জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ। যেহেতু মেশিনের খতিয়ান করতেছো, মেশিন লেখা যাবে না, মেশিনের পাশের নামটা লিখতে হবে, এটা হচ্ছে নগদান হিসাব। তাহলে এখানে লিখতে পারো এই যে নগদান হিসাব। এখন কথা হচ্ছে নগদান হিসাব পাশের নামটা তুমি কি লিখলা, বিবরণের ঘরে লিখলা। এখন কথা হচ্ছে কার খতিয়ান করতেছো, অবশ্যই মেশিনের খতিয়ান করতেছো। এখন মেশিনটা কোথায় আছে, এই যে মেশিনটা ডেবিট করে আছে, তাহলে অবশ্যই 8 লক্ষ টাকা তোমার ডেবিট দিকে লিখতে হবে, যে 8 লক্ষ টাকা ডেবিট করে লিখলাম। এখন এই 8 লক্ষ টাকা তুমি ডেবিট ব্যালেন্সের জেরের মধ্যে লিখবা, ঠিক আছে। এই 8 লক্ষ টাকাটা কি করবা, জেরের মধ্যে ডেবিট দিকে লিখবা, যেহেতু ডেবিট ছিল, ঠিক আছে। তাহলে আমরা 2021 সাল লিখলাম, পরবর্তীতে বলেছে 22 সাল, কিন্তু কথা হচ্ছে 22 সালে আমাদের মেশিন ক্রয় অথবা বিক্রয় এরকম কোনো কথা নেই, নতুন করে কোনো কথা নেই। তার মানে এটা ব্যালেন্স আকারে দেখাতে হবে, এটা কি করতে হবে, ব্যালেন্স আকারে দেখাতে হবে। এখন আসো এই যে 2022 সাল, এটা হচ্ছে 2022 সাল ডিসেম্বরের 31, এটা তুমি ব্যালেন্স আকারে দেখিয়ে দিবা, ব্যালেন্স আকারে দেখিয়ে দিবা। যেহেতু এটা ডেবিটও না ক্রেডিটও না, এই জন্য আগেই ছিল আমাদের ডেবিট ব্যালেন্স কত, 8 লক্ষ টাকা। এই 8 লক্ষ টাকাই 8 লক্ষ টাকা, অর্থাৎ এটা বাড়বেও না কমবেও না, কারণ হচ্ছে আমাদের 22 সালে কোনো লেনদেন ছিল না মেশিন বাবদ। পরবর্তীতে আমাদের খেয়াল করো 2023 সালে কিন্তু আমাদের মেশিন রিলেটেড জাবেদা ছিল, অর্থাৎ বিক্রয় রিলেটেড জাবেদা ছিল। এখন একটু খেয়াল করো আমাদের মেশিন বাবদ
এই যে একটু খেয়াল করো 2023 সালে মেশিন বাবদ জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, পুঞ্জীভূত অপচয় হিসাব ডেবিট, আর মেশিন হিসাবটা আমাদের কি ছিল? ক্রেডিট ছিল। যেহেতু আমরা মেশিন হিসাব করতেছি, এই যে মেশিন হিসাব ক্রেডিট, তাহলে আর বিপরীত পাশে কি? বিপরীত পাশে হলো নগদান হিসাব আর হচ্ছে পুঞ্জীভূত অপচয় হিসাব। এই দুইটা নাম লিখতে হবে। 2023 অক্টোবরের 1 তারিখ, ঠিক আছে? যেহেতু অক্টোবরের কত 1 তারিখ তুমি মেশিনটা কি করেছিলা? মেশিনটা হচ্ছে তুমি ক্রয় করেছিলে, মেশিনটা তুমি বিক্রি করেছিলা। কত? নগদ বাবদ বিক্রি করেছিলা। এই যে নগদান হিসাব, ঠিক আছে? এই যে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব কি? ডেবিট ছিল। এই যে নগদান হিসাব ছিল ডেবিট, আবার পুঞ্জীভূত অপচয় এটাও ছিল তোমার ডেবিট, ঠিক আছে? তাহলে নগদান হিসাব তুমি কত বিক্রি করেছিলে? 5 লক্ষ টাকা বিক্রি করেছিলা। একটু খেয়াল যে নগদান হিসাব 5 লক্ষ টাকা বিক্রি করেছিলা, আর মেশিনটা যেহেতু তোমার ক্রেডিট ছিল, অবশ্যই তোমার ক্রেডিট ব্যালেন্স 5 লক্ষ টাকা বসাতে হবে। ক্রেডিট ব্যালেন্স কত টাকা বসাতে হবে? 5 লক্ষ টাকা বসাতে হবে। এই যে নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট ছিল, এই জন্য তোমার কি করতে হবে? ক্রেডিট দিকে ব্যালেন্স লিখতে হবে 5 লক্ষ টাকা। তাহলে এই যে ডেবিট ব্যালেন্স 8 লক্ষ ছিল, এখন ক্রেডিট হয়ে গেছে 5 লক্ষ, তাহলে তোমার ডেবিট ব্যালেন্স থাকলো কত? আরো 3 লক্ষ টাকা, আরো 3 লক্ষ টাকা। পরবর্তীতে আবার পুঞ্জীভূত অপচয় ছিল, ঠিক আছে? পুঞ্জীভূত অপচয় ডেবিট, আবার মেশিন হিসাব ক্রেডিট ছিল, তাহলে এখানে লিখতে পারো পুঞ্জীভূত অবচয়। এই যে পুঞ্জীভূত অবচয়। এখন কথা হচ্ছে পুঞ্জীভূত অপচয়টা আমাদের ডেবিট ছিল, মেশিন হিসাব ক্রেডিট ছিল, এই জন্য তুমি পুঞ্জীভূত অপচয়ের টাকা কত ছিল একটু খেয়াল করো। এই যে পুঞ্জীভূত অপচয়ের টাকা ছিল 3,64,800 টাকা। তাহলে তুমি এটা অবশ্যই ক্রেডিট দিকে লিখতে হবে, যেহেতু মেশিন হিসাব ক্রেডিট ছিল 3,64,800 টাকা। এখন আমাদের ডেবিট ব্যালেন্স ছিল 3 লক্ষ টাকা এবং ক্রেডিট ব্যালেন্স এখন দাঁড়ালো কত? 3,64,800 টাকা। তাহলে আমাদের ক্রেডিট দিকের ব্যালেন্সটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্রেডিট দিকের ব্যালেন্সটা যদি বড় হয়ে যায়, 3 লক্ষ থেকে 3,64,800 টাকা বাদ দিলে আরো আমাদের ক্রেডিট দিকের ব্যালেন্স থাকতেছে কত? এই যে 64,800 টাকা, 64,800 টাকা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তীতে আসো, আমাদের প্রতিষ্ঠানটি মেশিনটি বিক্রি করার ফলে আমাদের কিন্তু লাভ হয়েছিল। এই যে দেখো, এই যে মেশিন বিক্রিজনিত লাভ কত হয়েছিল? 64,800 টাকা। এখন কথা হচ্ছে এই লাভটার জন্য যদি তুমি জাবেদা দাও, তাহলে মেশিন হিসাব ডেবিট, মেশিন বিক্রিজনিত লাভ হিসাব ক্রেডিট, ঠিক আছে? যেহেতু তুমি মেশিন বাবদ লাভ করেছো, কত লাভ করেছো? এই যে মেশিন বাবদ লাভ করেছো 64,800 টাকা, এটা তুমি লাভ করেছো। তাহলে মেশিন হিসাব ডেবিট, মেশিন বিক্রি লাভ হচ্ছে আমাদের ক্রেডিট। যেহেতু মেশিন হিসাব ডেবিট, মেশিন বিক্রিজনিত লাভ হচ্ছে ক্রেডিট, এই জন্য মেশিনের পাশের নামটা তোমার লিখতে হবে আর টাকা লিখতে হবে মেশিনটা কোথায় আছে। মেশিনটা হবে ডেবিট ব্যালেন্স আর হচ্ছে তোমার বিক্রিজনিত লাভ হচ্ছে ক্রেডিট। অর্থাৎ এখানে তুমি লিখতে পারো মেশিন বিক্রিজনিত লাভ, মেশিন বিক্রয় জনিত লাভ। মেশিন বিক্রি জনিত লাভ হচ্ছে তোমার ক্রেডিট আর মেশিন হিসাব হচ্ছে ডেবিট। তাহলে অবশ্যই তোমার ডেবিট দিকে টাকাটা লিখতে হবে। কত লাভ করেছিল? লাভ করেছিল হচ্ছে 64,000, এই যে 64,800 টাকা তুমি লাভ করেছো। এখন কত হচ্ছে? ডেবিট ব্যালেন্স দাঁড়ালো এখন কত? এই যে ডেবিট দাঁড়ালো 64,800 টাকা, কিন্তু ক্রেডিটও আমাদের কত ছিল? এই যে 64,800 টাকা। তাহলে ডেবিট ক্রেডিটে আমাদের প্লাস মাইনাস করলে আর ফলাফল থাকতেছে না, ঠিক আছে? তাহলে এতটুকু পর্যন্ত আমাদের মেশিন হিসাব থাকলো, ঠিক আছে? আমি আবারও খতিয়ানটা বোঝাচ্ছি। এই যে ফার্স্ট অফ অল 2021 সালে আমাদের নগদান হিসাব আমরা একটা মেশিন ক্রয় করেছিলাম, তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু মেশিনের খতিয়ান তুমি করতেছো, এজন্য এই যে নগদান হিসাব পাশের নামটা লিখলা এবং মেশিনটা ডেবিট ছিল, ডেবিট গড়ে তুমি টাকাটা লিখলা। এখন কত হচ্ছে? এই ডেবিটের টাকাটা ব্যালেন্সের মধ্যে নিলেও ডেবিট হলো। 2022 সালে কোনো লেনদেন ছিল না, এজন্য ব্যালেন্স আকারে তুমি যত টাকা ছিল এত টাকায় বসিয়ে দিলা, ঠিক আছে? ডেবিট করে 8 লক্ষ টাকা। তারপরে আমাদের মেশিন বিক্রিজনিত লাভ হয়েছিল এবং নগদ বাবদ টাকা পেয়েছিলাম। মেশিন বিক্রি করেছিলাম 5 লক্ষ টাকা। মেশিন যদি বিক্রি করি তাহলে সাধারণত জাবেদা হয় নগদান হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। এই জন্য মেশিনের পাশের নামটা লিখলাম নগদান হিসাব। কত বিক্রি করেছিলাম? 5 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকা লিখলাম। আগেরই ছিল 8 লক্ষ টাকা ডেবিট ব্যালেন্স, এখন 5 লক্ষ ক্রেডিট হলো। তাহলে 8 লক্ষ থেকে 5 লক্ষ চলে গেলে আরো ডেবিট দিকে বড় থাকলো 3 লক্ষ টাকা। পরবর্তীতে আসো পুঞ্জীভূত অপচয় ডেবিট আর মেশিন হিসাব ক্রেডিট। তাহলে এই যে মেশিনের পাশের নাম পুঞ্জীভূত অপচয় লিখলাম। পুঞ্জীভূত অপচয় ছিল 3,64,800, এটা ছিল ক্রেডিট। যেহেতু মেশিন হিসাব ক্রেডিট, 3 লক্ষ টাকা আমাদের ডেবিট ব্যালেন্স ছিল আর এখন আমাদের ক্রেডিট হয়ে গেছে 3,64,800। তাহলে অবশ্যই আমাদের 64,800 টাকা অতিরিক্ত। যেহেতু ক্রেডিট দিকে বড়, এই জন্য ব্যালেন্সের দিকে ক্রেডিট করে তুমি ব্যালেন্সটা বসালা 64,800 টাকা। পরবর্তীতে হচ্ছে মেশিনটি আমরা বিক্রি বাবদ লাভ করেছিলাম 68,800 টাকা। তাহলে মেশিন বিক্রি বাবদ অর্থাৎ মেশিন হিসাব ডেবিট,
মেশিন হিসাব ডেবিট আর মেশিন বিক্রিজনিত লাভ হিসাব ক্রেডিট। তাহলে আমাদের মেশিনটা যেহেতু ডেবিট ছিল এই জন্য 64,800 টাকা ডেবিট করে বসাবা। আমাদের ক্রেডিট ব্যালেন্স ছিল 64,800 এবং ডেবিট ব্যালেন্স হয়ে গেছে 64,800। তাহলে উভয় দিকে আমাদের নীল হয়ে গেল। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।